নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। শুরুতেই যে খবরে নজর রাখবো, বিক্ষোভ অব্যাহত হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে। বেলগাছিয়া 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বিক্ষোভ, তীব্র জলকষ্ট, আজ ষষ্ঠ দিন। উচ্ছেদের আশঙ্কায় দফায় দফায় বিক্ষোভ সেখানে চলছে। 6 দিন ধরে আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে ভাগাড় লাগোয়া বাসিন্দাদের। এই পরিস্থিতি আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি এবং এখানে যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেই ডাম্পিং গ্রাউন্ডের জন্য এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গতকালই পুরমন্ত্রী এসেছিলেন ফিরহাদ হাকিম, তিনি কিছু নিদান দিয়ে গেছেন এবং শুভেন্দু অধিকারী আমরা জানি তিনি গেছিলেন সেখানে। সব মিলিয়ে এলাকা পরিদর্শন করছেন দফায় দফায় ভূবিজ্ঞানীরা, কিন্তু এই 6 দিন ধরে লাগাতার খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। তাই জন্যই কিন্তু শুধু বিক্ষোভ তা নয়, এছাড়া উচ্ছেদের আশঙ্কা এবং তীব্র জলকষ্ট, সেই কারণেও কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সব মিলিয়ে বেলগাছিয়া 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত রয়েছে সেই তীব্র জলকষ্ট উচ্ছেদের আশঙ্কায়, তাই তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন। প্রতিনিধি জগন্নাথ সামন্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ, বিগত কয়েকদিন ধরে এই এলাকায় তুমি যাচ্ছ এবং তীব্র জলকষ্টের ছবি যেমন উঠে আসছে, এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে নানা রকম পরিকল্পনা চলছে এবং শেষ পর্যন্ত কি করা হবে সেই সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, কিন্তু বাসিন্দাদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের ছবিটা কিন্তু এখনো বদলায়নি। আজকে কি দেখতে পাচ্ছ সেখানে? দেখো, আজ সকাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বাসিন্দারা খোলা আকাশের নিচে তেরপল টাঙিয়ে বসবাস করছে। তার পাশাপাশি জলকষ্ট এখনো অব্যাহত রয়েছে। পুরসভার তরফ থেকে জলের ট্যাঙ্কগুলি যেখানে দেওয়া হচ্ছে সেখান থেকে আনতে তাদের অনেকটাই অসুবিধে হচ্ছে। অর্থাৎ তৎপরতা বাড়লেও পাইপ লাইনে করে যে জল সরবরাহ এখনো পর্যন্ত 6 দিন হয়ে গেলেও করে দিতে পারিনি প্রশাসনের তরফ থেকে। তবে অন্যান্য যে বিধানসভা অঞ্চলে তুমি বারবার যেটা বলছিলাম, সেখানে জলকষ্ট যেটা ছিল সেটা সমাধান করা হয়েছে, পাইপ লাইনের সাহায্যে জল দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে জলের প্রয়োজন, সেখানে বাসস্থানের প্রয়োজন, সেই জায়গায় এখনো পর্যন্ত কোনো রকম সাহায্য পৌঁছায়নি। তবে একটু আগে লিলুয়া থানার তরফ থেকে মাইকিং করা হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বাড়ি ভেঙে গেছে, প্রত্যেক বাড়ি থেকে একজন প্রতিনিধি, স্থানীয় একটি ক্লাবে মিটিং বসানো হয়েছে, যেখানে প্রশাসনের লোক থাকে এবং লিলুয়া থানার আধিকারিকরা তারা পুরোপুরি নথি নিয়ে জেনে নেবে কতটা ক্ষতি হয়েছে, কার প্রয়োজন, ঘরের সমস্ত বিষয় নিয়ে মিটিং আছে। সেই মিটিং এর থেকে কি বেরিয়ে আসে সেটাই দেখা। অর্থাৎ 6 দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত যেভাবে কষ্টে রয়েছে, যেভাবে ভাঙা ঘরের মধ্যে তারা বসবাস করছে, খোলা আকাশের নিচে বসবাস করছে, সেই কষ্ট, সেই দুর্গতি এখনো পর্যন্ত কোনো রকম পরিবর্তন হয়নি। বিভিন্ন রাজনীতির প্রতিনিধিরা আসছে, এখানে আশ্বাস দিয়ে যাচ্ছে। গতকালকে রাজনীতির চর্চা একেবারে চরমে উঠেছিল, শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে এসেছিল, কিন্তু যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কোনো রকম ত্রাণ পায়নি, সেটা অভিযোগ জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। 5,000 টাকা এবং তিরপল দিয়েছে, সেটা যাদের হয়নি, অর্থাৎ অন্যান্য যারা বাসিন্দা তারা এই টাকা পেয়েছে, কিন্তু যারা প্রকৃত ক্ষতি হয়েছে তারা পায়নি। একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে, সেটাই বাস্তবিত হচ্ছে। আজ থেকে দেখা যাচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে কোনো রকম ফেলা হচ্ছে, অর্থাৎ এই জায়গায় যে পরিকল্পনা নেওয়া হয়েছে নর্দমা তৈরি করা, এই ডাম্পিং গ্রাউন্ড আস্তে আস্তে কেটে নিয়ে অন্যত্র সরিয়ে ফেলা এবং প্রাইলিং করা হবে, সয়েল টেস্ট করা হবে। তাদের এই যারা বাসিন্দারা আছে তারা এখানে থাকার উপযোগী না সেটাই পরীক্ষা করা হবে। কিন্তু এই মুহূর্তে তর্জা একটাই, তাদের যে জলকষ্ট, তাদের যে অভাব অভিযোগ এখনো পর্যন্ত সমাধান হয়নি। তবে এই কিছুক্ষণ আগে লিলুয়া থানার তৎপরতায় এই বিষয়টাই সকল সদস্যরা, অর্থাৎ একজন সদস্যরা গিয়ে তারা মিটিং এ বসছে। এই মিটিং এ কি সমাধান হয় সেটাই দেখার। তবে যে দুর্ভোগ যে রয়েছে, 6 দিন রয়েছে জলকষ্ট, তারা এই খোলা আকাশের নিচে বসবাস করছে, ক্ষোভ বিক্ষোভ অব্যাহত রয়েছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। এদিকে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণের প্রতিবাদে সভা করতে চায় বিজেপি। সভা করার জন্য হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। 27শে মার্চ বারুইপুরে সভা করতে চায় বিজেপি। মামলা ফাইল করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বারুইপুরে যে ঘটনা ঘটেছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে, তারই প্রতিবাদে সভা করতে চায় বিজেপি। সভা করার জন্য হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। 27শে মার্চ বারুইপুরেই সভা করতে চায় বিজেপি। মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরো একবার জানিয়ে রাখবো, বারুইপুরে শুভেন্দু অধিকারীর ওপর যে
হামলা হয়েছিল, এমনটাই তিনি যেটা দাবি করেছিলেন। সেই ঘটনার প্রতিবাদে সভা করতে চায় বিজেপি বারুইপুরেই 27শে মার্চ, এবং এই সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। মামলা ফাইল করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নজর রাখবো পরের খবরে। সংসদে দেখানো হবে ছাবা। সংসদের লাইব্রেরি বিল্ডিং এর বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে ছাবা। বৃহস্পতিবার দেখানো হতে পারে সদ্য মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা। স্ক্রিনিং এর উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরো সিনেমার যারা কলাকুশলীরা রয়েছেন তারাও থাকতে পারেন। সব মিলিয়ে সংসদে দেখানো হবে ছাবা। সংসদের লাইব্রেরি বিল্ডিং এ বালাযোগী অডিটোরিয়ামে এই ছবি দেখানো হবে। এ বিষয়ে কি জানাচ্ছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়? আসুন শুনি। এটা একেবারে তাজ্জব হয়ে যাওয়ার মতো ঘটনা যে একটা অনৈতিহাসিক বা বলা যেতে পারে ইতিহাসের কিছু কিছু অংশ আলাদা আলাদা করে তুলে দেশে সাম্প্রদায়িকতা জাগিয়ে তোলার যে প্রচেষ্টা, সেই রকম একটি ছবি কেন্দ্রীয় সরকারের মদতেই নিশ্চয়ই হচ্ছে। সংসদের লাইব্রেরি ভবনে বালাযোগী অডিটোরিয়ামে দেখানো হবে, সম্ভবত বৃহস্পতিবারই ছবিটি দেখানো হবে, এবং ছবিটিকে আরো তার যাতে বিক্রি বাড়ে, লোকে দেখতে আসে, সেই ব্যাপারটা নিশ্চিত করতে এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একদল বিজেপি নেতা বা কেন্দ্রীয় মন্ত্রী তারা থাকবেন বলে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে ওই সিনেমার নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রীরা তারাও থাকতে পারেন, এই স্ক্রিনিং এ থাকবেন বলেই জানা যাচ্ছে। এবং এর মধ্য দিয়েই এই ছবিটিকে কেন্দ্র করে সারা দেশে যে একটা নতুন করে সাম্প্রদায়িকতার জিগির তোলবার চেষ্টা করা হচ্ছে, সেই জিনিসটাতেই ধোঁয়া দেওয়া হবে বলে, হাওয়া দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই। কেননা আমরা জানি যে এই ছবিটিকে কেন্দ্র করেই নাগপুরে একটা সাম্প্রদায়িক হানাহানির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই উত্তেজনা এখনো রয়েছে, যদিও হিংসার ঘটনা বন্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং সেখানে মহারাষ্ট্রের পুলিশ, মহারাষ্ট্রের সরকার, মহারাষ্ট্রের প্রশাসন তারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির থেকে এই হিংসার ঘটনাকে দেখছে। এবং সেখানে আমরা শুনেছিলাম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে বলতে যে ছাওয়া দেখা উচিত, অর্থাৎ এভাবে এই ছবিটির প্রচার করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এবার তো দেখা যাচ্ছে যে গোটা ভারত সরকার তারা এই ছবিটি দেখাবে। এখানে ঔরঙ্গজেবকে যেভাবে দেখানো হয়েছে বা সম্ভাজি মহারাজকে যেভাবে দেখানো হয়েছে, সেটা কতটা ইতিহাস সম্মত সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই কথাও বলা হয়নি কোথাও যে ঔরঙ্গজেবের যে বাহিনী, সেই বাহিনীতেও হিন্দুরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঔরঙ্গজেবের যে বাহিনী, সেই বাহিনীতে রাজা জয় সিং, অম্বরের রাজা, তিনি বড় সেনাপতি ছিলেন। মহারাজা যশবন্ত সিং যোধপুরের, তিনি বড় সেনাপতি ছিলেন। এছাড়াও আরো অনেক হিন্দু সেনাপতিও ছিলেন। সেটা ছিল একটা সারা ভারতব্যাপী রাজশক্তি। তাদের অনেক ত্রুটি দুর্বলতা থাকতে পারে, কিন্তু তারা একটা রাজশক্তি। তার সঙ্গে মারাঠা রাজশক্তির একটা দ্বন্দ্ব যুদ্ধ দীর্ঘদিন ধরে চলেছে, বছরের পর বছর ধরে চলেছে। সেই জিনিসটাকে তুলে এনে দেশপ্রেমের মোড়কে, সাম্প্রদায়িকতার মোড়কে ভারতবাসীর কাছে নতুন করে হাজির করা হচ্ছে, এবং সেটাকে স্বীকৃতি দিচ্ছে ভারতের সংসদ বা ভারতের কেন্দ্রীয় সরকার। দেখো, এটা একেবারে তাজ্জব হয়ে যাওয়ার মতো ঘটনা যে
ফের নবরাত্রিতে মাংসের দোকান বন্ধ রাখতে বলে বিতর্কে দিল্লির পতপরগঞ্জের বিধায়ক রবীন্দ্র নেগি। নবরাত্রিতে মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। তাঁর দাবি, মুসলিমরাও নিরামিষ খেয়ে ঈদ পালন করেন। মাছের পর এবার মাংস, রবীন্দ্র নেগির নতুন ফতোয়া। নিরামিষ খেয়ে ঈদ পালন করুন। তাঁর দাবি, মুসলিমরা নিরামিষ খেয়ে ঈদ পালন করুন। মাংসের দোকান মন্দির চত্বরে খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। কি বলেছেন শুনুন। अभी मंगलवार को मांस की दुकानें खुलती थी क्षेत्र में मंदिरों के आगे, उसके लिए एक ड्राइव चलाई थी। मैंने निवेदन किया था मांस व्यापारियों से, उन्होंने सहज स्वीकार करा और मंगलवार को दुकानें बंद होने लगी मंदिरों के आगे। इसी प्रकार नवरात्रे आ रहे हैं, साल में 2 बार नवरात्रे आते हैं। मैं निवेदन कर रहा हूँ सभी व्यापारियों से कि नवरात्रों में मांस की दुकानें मंदिर के आसपास बंद रखें। इसके लिए मैं डीएम साहब को पत्र दे रहा हूँ, इसके लिए मैं डीसी साहब एमसीजी को पत्र दे रहा हूँ, कमिश्नर को पत्र लिख रहा हूँ कि कम से कम मेरी विधानसभा में नवरात्रों में कोई भी दुकान मीट की ना खुले, मंदिरों के आगे तो खासकर ना खुले, क्योंकि हिंदू धर्म में हमारी आस्था रहती है और कहीं ना कहीं लोगों की जनभावना है। लोग आते हैं मेरे पास, मैं चुनाव प्रतिनिधि हूँ, लोग चाहते हैं कि मांस की दुकान बंद रहे, तो इसलिए मेरा काम है ये जो इनका ईद का पर्व है, ये मीठी ईद है। सेवैया खिलाइए, इसमें मीठा खिलाइए। बकरा ईद के लिए अलग टाइम होता है, तो मुझे लग रहा है कि बकरा ईद नहीं है, बकरा ईद होती तो बात होती, पर मीठी ईद है तो दोनों उनको हिंदुओं की जनभावनाओं को समझना चाहिए और इस दिन दुकान बंद रही तो अच्छा। এবার আপনাদের শোনাবো এ বিষয়ে প্রতিক্রিয়ায় কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন। এগুলো হচ্ছে অজ্ঞানতা প্রসূত এদের এইসব বক্তব্য। তার কারণ এক হচ্ছে সংবিধান সম্মত নয় এইসব কথা। সংবিধান বলেছে প্রত্যেকে নিজের নিজের রুচি মতন খাওয়া দাওয়া খাবে, পোশাক পরবে ইত্যাদি, অন্যের সঙ্গে সংঘাত না হলেই হলো। আর উনি যেটা বলেছেন হিন্দু ধর্ম বা মেজরিটি লোকের মনে আঘাত লাগবে ভাবাবেগে, উনি কি মহাভারত রামায়ণের কথা ভুলে গেছেন? এইসবগুলো এরা পড়ে না, জানে না, তাই জন্য একটা কথা বলে দিল। এসব থেকে বিরত থাকা উচিত। সংবিধান মেনে, বর্তমানের ভারতবর্ষে চলে সংবিধান অনুযায়ী, সংবিধান মেনে। সমাজের জঞ্জাল এগুলো, এইসব জঞ্জালদের এসব কথাবার্তা ভারতবর্ষটাকে ভাগ করার চেষ্টা করছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কিভাবে ঘুমাবে, সমস্তটাই ওনারা নিয়ন্ত্রণ করতে চায়। এটা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি। এরা ভারতবর্ষটাকে ভাগ করতে চায় ধর্মের ভিত্তিতে, খাদ্যের ভিত্তিতে, বস্ত্রের ভিত্তিতে। যে ভারতবর্ষ, সে ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্নতার মধ্যে ঐক্য, সে ভারতবর্ষের ভাবনাটাই ভুলে দিতে চায়। এসব নাগপুরের প্রোডাক্ট, এসব নাগপুরের আরএসএস এর প্রোডাক্ট। এরা ভারতবর্ষটাকে এইভাবে দেখতে চায়। এসব সফল হবে না। এখন পশ্চিমবাংলার যে বিজেপির নেতা কয়েকজন আছেন, তারা এইসব বক্তব্য শুনেছেন, তারা পশ্চিমবঙ্গে একটু চালান, তাহলে বুঝতে পারবেন। এখানে তো নাটক করেন সারাদিন ধরে। এই হচ্ছে আপনাদের নেতাদের বক্তব্য। ব্রিটেন ও ভারতীয় অ্যাম্বাসেডরের কাছে কলকাতা লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালুর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লন্ডন সফরে ভারতীয় হাই কমিশনে মুখ্যমন্ত্রীর মুখে পশ্চিমবঙ্গের সাফল্য গাথা। রাজ্যের শিক্ষাক্ষেত্র থেকে শিল্প, এআই হাব, মেডিকেল পরিষেবা সহ দেউচা পাচামি নিয়ে সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। Kolkata is a job destination program for future. We used to study all in UK maximum, or sometimes in other state also. I don't want to mention the name. It is their choice. But everybody, whoever is coming from India, they are studying either Oxford or Cambridge or London School of Economics or Queen's many college, and there are so many. Even Edinburgh. I visited Scotland and Edinburgh also, and I'm proud to say that his sister Nivedita, she was dedicated to Bengal, and she sacrificed her life. She belongs to Ireland, but she was in Calcutta, and she worked with Swami Vivekananda since long. And also you'll be happy to know that when I came here, I'm grateful to UK for that. The blueprint has been established, and I was present at that ceremony. I'm proud to say. So UK and
Kolkata and Bengal, what we say, and India, we always used to maintain a good relation. You will be surprised to know that when I visited Hyde Park in UK, then I discovered Kolkata, a land of 480 acres, and there I have set up an eco-tourism park. And 7 wonders in the world are there. So like this, there is an education hub. We have just like Silicon Valley, the IT sector. Calcutta became artificial intelligence hub. And also, data sector, data research center, to IT sector, to industry sector, the second largest, world largest coal company, coal mining is coming to Bengal. The work already started. So I am very happy to say that it is not that I am justifying it for my own, that data sets, the research center. So Bengal, you have the education opportunities, you have the cultural opportunities, you have the film industry opportunities always in our film festival, what is recognized by PIA, Paris. That also British, UK always participated. And our cultural industry is very good. And also this skill hub, education hub, medical hub. We have a tie-up with the medical exam with the UK sector. And also the cultural sector, Durga Puja time, festival time. UK also organized some program, some exhibition just in front of Thames River. So every time our tourism department they used to come here. So you can get A to Z everything. It is not only I am telling a medicine name. I am telling that A to Z. Everything you can get from Bengal. And please remember that Bengal is not too far from here. But we want one direct flight. My request would be to Ambassador of India UK. বিচারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে। বিবৃতি জারি করে জানালো দিল্লি হাইকোর্ট, বিচারপতির বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশে 3টি হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার শীর্ষ আদালতের সিদ্ধান্তে বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ কোর্টে বদলি করা হয়েছে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে নগদ উদ্ধারের ঘটনায় সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির রিপোর্ট তলব করেছিল আগেই। এবার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে সরানো হলো বিচারের দায়িত্ব থেকে। সোমবার বিবৃতি জারি করে জানালো দিল্লি হাইকোর্ট। 2021 সালে এলাহাবাদ হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন বিচারপতি বর্মা। 14ই মার্চ রাতে আগুন লেগে যায় বিচারপতির সরকারি বাংলোতে। দমকল কর্মীরা আগুন নেভাতে গিয়ে বিচারপতির সরকারি বাংলোতে প্রচুর পরিমাণে নগদ দেখতে পান। এগুলো সবই হিসেব বহির্ভূত এমন দাবি উঠতে থাকে। বিষয়টি জানাজানি হওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম আলোচনায় বসে। তারাই বিচারপতির বদলির সিদ্ধান্ত নেয়। 3 হাইকোর্টের বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাতে রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি GS সন্দাবালিয়া ও কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনুসিব দামান। তবে বিচারপতির বাংলো থেকে নগদ উদ্ধারের ঘটনা ঘিরে বেশ কিছু প্রশ্ন রয়েছে। 14ই মার্চ রাত 11টায় বিচারপতির বাংলোয় আগুন লাগে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয় 15ই মার্চ বিকেল 4:50-এ। তাকে ভিডিও এবং ছবি দেওয়া হয় তারও পরের দিন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এসব ভিডিও ও ফটো ভারতের প্রধান বিচারপতিকে দেন 20শে মার্চ। 18-19শে মার্চ কি হচ্ছিল, কি করছিল দিল্লি পুলিশ, কোথায় সিজার লিস্ট, কাদের স্বাক্ষর আছে সিজার লিস্টে, সংশ্লিষ্ট মহলের অনেকের মত স্বচ্ছতার স্বার্থে প্রকাশ্য শুনানি এবং লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা উচিত সুপ্রিম কোর্টের। কলকাতা টিভি। মোদী সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর আগেই বিপাকে দিল্লি সরকার। আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্গত বিভিন্ন অপারেশনের খরচ বাড়ানোর দাবি দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশনের। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তাদের। আর এর ফলে প্রবল চাপে দিল্লি সরকার।
দিল্লিবাসীর জন্য কেন্দ্রীয় মোদী সরকারের আয়ুষ্মান ভারত শুরুর আগেই বিপাকে দিল্লি সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি প্রভাবিত 20,000 চিকিৎসকের সংগঠন দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্গত বিভিন্ন অপারেশনের খরচ বাড়ানোর দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি মাসের পর মাস হাসপাতালের বিল বাকি না রেখে দ্রুত তা পাশ করানোর দাবিও জানান তাঁরা। এই ক্ষেত্রে একজন রোগী ডিসচার্জ হওয়ার কতদিনের মধ্যে সংশ্লিষ্ট হাসপাতাল সরকারের অনুমোদনে বকেয়া বিলের টাকা পাবে তার সময়সীমা স্থির করারও দাবি তোলা হয়েছে। 10ই এপ্রিল দিল্লি সরকার ও কেন্দ্রের মধ্যে মৌ স্বাক্ষর হওয়ার কথা। তার আগে দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশনের এই দাবির মুখে প্রবল চাপে দিল্লি সরকার। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি যখন দিল্লিতে ক্ষমতায় ছিল তখন দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়নি। দিল্লি বিধানসভা ভোটের নির্বাচনী প্রতিশ্রুতিতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর কথা বলা হয়েছিল ভোটে জিতে বিজেপি ক্ষমতায় এলে দিল্লিবাসীর জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করবে। পরিবার পিছু 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমার সুযোগ পাবে। দিল্লি মেডিকেল অ্যাসোসিয়েশনের কর্তাদের দাবি না মানা হলে ধর্মঘটে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। কলকাতা টিভি। হানি ট্র্যাপ নিয়ে উত্তাল কর্ণাটকের রাজনীতি। ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলার শুনানি মঙ্গলবার। বিধানসভায় এই বিষয়ে অভিযোগ করেছেন শাসক দল কংগ্রেসের মন্ত্রী রাজান্না। যদিও বিষয়টিতে কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। ঘটনা নিয়ে অধিবেশনে শোরগোল করা ইতিমধ্যেই 18 জন বিজেপি বিধায়ককে 6 মাসের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। কর্ণাটকে হানি ট্র্যাপের অভিযোগ, শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের, জরুরি ভিত্তিতে শুনানির আর্জি আদালতে। প্রধান বিচারপতি জানালেন শুনানি মঙ্গলবার। কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা ও মন্ত্রী রাজান্না বিধানসভায় অভিযোগ করেছেন তাকে হানি ট্র্যাপে জড়ানোর চেষ্টা হয়েছে। রাজান্নার অভিযোগ, কর্ণাটক এবং সারা দেশে 48 জন রাজনীতিককে হানি ট্র্যাপে জড়ানো হয়েছে। মন্ত্রী রাজান্না বিধানসভায় জানান তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন রাজান্নার ছেলে রাজেন্দ্র রাজান্নাও। I don't know who is there behind this, but I need an inquiry. So yesterday I have spoken to CM and he has initiated me to go and give complaint to DG. And in assembly also minister has spoken regarding this issue and Home Minister also initiated to do an inquiry. Okay, so I think after complaining they will make a committee regarding this and let's see what the truth comes out. Sir, when will meet the High Command, sir? ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত হবে বলে জানিয়েছেন কর্ণাটকে কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর। তার আরও দাবি এই কলঙ্ক থেকে মুক্ত হতে হবে। 21শে মার্চ এই নিয়ে কর্ণাটক বিধানসভায় প্রবল হট্টগোল হয়। বিশৃঙ্খল পরিস্থিতিতে বিজেপির 18 জন বিধায়ককে 6 মাসের জন্য সাসপেন্ড করেছেন কর্ণাটক বিধানসভার অধ্যক্ষ। বিজেপি নেতা তথা কর্ণাটকের বিরোধী দলনেতা বলেছেন সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারী হানি ট্র্যাপের প্রধান হোতা। বিজেপি বিধায়কদের সাসপেন্ডের বিষয় নিয়েও তীব্র সমালোচনা করেন তারা। The decision of Speaker to suspend 18 Bharatiya Janata Party MLAs is not only illegal, it's unconstitutional. Probably, Speaker might have acted under the pressure of the ruling Congress party. ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে বিজেপি। বিষয়টি নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে তার বাসভবনে দেখা করে পরিস্থিতির রিপোর্ট করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রাজেন্দ্র রান্নার দেওয়া রিপোর্টও জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। প্রধান বিচারপতি জানিয়েছেন মঙ্গলবারই বিষয়টির ওপরে শুনানি হবে। কলকাতা টিভি। কমেডি মঞ্চে নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে গদ্দার মন্তব্য। স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরার ব্যঙ্গ রসিকতায় রাজনীতির মঞ্চে আলোড়ন। ভিডিও প্রকাশ্যে আসতে একনাথের অনুগামীদের ভাঙচুর কমেডি মঞ্চে। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 11 জনকে। थाने की रिक्शा चेहरे पे दाढ़ी आंखों में चश्मा हाय एक झलक दिखलाए कभी गुवाहाटी में छुप जाए मेरी नजर से तुम देखो गद्दार नजर वो आए थाने की रिक्शा। মঞ্চে পারফর্ম করছিলেন কুনাল কামরা। তিনি পেশায় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। মজার ছলে গেয়েছিলেন দুকলি। আপাতত সেই গান ঘিরে শোরগোল দেশের রাজনীতিতে। অভিযোগ, নাম না করে শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে তিনি গদ্দার বলেছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই মুম্বাইয়ের খ্যারে হ্যাবিট্যাট কমেডি ক্লাবে ব্যাপক ভাঙচুর চালায় একনাথের অনুগামীরা। ভিডিওর সময়সীমা মাত্র 2 মিনিট।
এই 2 মিনিটের ভিডিও নিয়ে আপাতত মশগুল দেশের রাজনীতি। কুণাল কামরার উদ্দেশ্যে দেশ ছাড়ার হুমকি দিতে শোনা গেলেও শিবসেনা সাংসদ নরেশ মহাশকে। कुणाल कामरा ये भाड़ोत्री कॉमेडियन कुछ पैसे के लिए हमारे ऊपर टीका टिप्पणी कर रहे हैं, हमारे नेता के ऊपर टीका टिप्पणी कर रहे हैं। कुणाल कामरा अब तुम महाराष्ट्र नहीं हिंदुस्तान में भी अभी घूम नहीं सकते। हमारे शिवसैनिक है ना, आपको आपकी जगह दिखाएंगे। কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডणवीसের। मैं ये मानता हूँ कि कॉमेडी करने का भी अपना अधिकार है, व्यंग कसने का भी अधिकार है। हमारे ऊपर भी चाहे जितना व्यंग कसिए, इसमें कोई किसी को दर्द नहीं है, लेकिन अगर जानबूझकर अपमानित करने का और इस प्रकार से इतने बड़े नेताओं को बदनाम करने का काम अगर कोई करेगा तो मुझे ऐसा लगता है कि उसको सहन नहीं किया जाएगा। उस पर जो भी कानूनन कार्रवाई है वो कार्रवाई की जाएगी। बिल्कुल कुणाल कामरा इन्होंने माफी मांगनी चाहिए। শিবসেনা বিধায়ক মুরজি প্যাটেল ইতিমধ্যেই কুণাল কামরার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় বিবৃতি দিয়েছে হ্যাবিটেট স্টুডিওর কর্তৃপক্ষ। শিল্পী কি বলবেন, কি পারফর্ম করবেন, এটা পুরোটাই তার নিজস্ব বিষয়। এখানে স্টুডিও কর্তৃপক্ষের কোনো দায় নেই। ঘটনার দায় শিল্পীর ঘাড়ে চাপিয়ে দর্শকের কাছে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে স্টুডিও কর্তৃপক্ষের তরফে। এই প্রথম নয়, আগেও মঞ্চে শিল্পীদের মন্তব্য ঘিরে শোরগোল পড়েছে। রণবীর এলাহাবাদিয়া তার জ্বলন্ত উদাহরণ। অনেকেই মনে করছেন ব্যঙ্গ রসিকতা হলেও মঞ্চে কি নিয়ে রসিকতা করবেন, কতটাই বা করবেন, সে বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত। কলকাতা টিভি। প্রায় 5 মাস কারাগারে বন্দী বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। একাধিকবার খারিজ জামিনের আবেদন, রাষ্ট্রদ্রোহের অভিযোগ, ধৃত সন্ন্যাসীর মুক্তি নিয়ে এবার আশা দেখালেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী। ধার্য করা হয়েছে শুনানির দিন। ঈদের ছুটির পরই হাইকোর্টে উঠবে এই মামলা। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের জেলে বন্দী ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এখনো মেলেনি জামিন। আদালতে বারবার চিন্ময় প্রভুর জামিন খারিজের প্রতিবাদে উত্তাল হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু বৃত্ত। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে এদেশেও। কেন জামিন পাবেন না চিন্ময় কৃষ্ণ, প্রশ্ন তুলেছেন হাইকোর্টের 2 বিচারপতিও। অবশেষে 5 মাস পর শুনানির দিন ধার্য হল। এ বিষয়ে চিন্ময় প্রভুর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, আগামী মাসে ঈদের ছুটির পর হাইকোর্টে চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। গত 4 ফেব্রুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের প্রশ্নে 2 সপ্তাহের রুল জারি করে ঢাকা হাইকোর্ট। গত 19 মার্চ হাইকোর্ট রুল শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর সময় ধার্য করেছে। আগামী 19 এপ্রিল ছুটি শেষ হবে। সাধারণত বুধবার রুল শুনানি হয়, সেই হিসেবে ছুটির পর প্রথম বুধবার অর্থাৎ 23 এপ্রিল এই রুলের শুনানি হতে পারে। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার বেঞ্চ রুল ধার্য করেছিল, সেখানেই শুনানির সম্ভাবনা। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ সামনে এসেছে। এই আবহে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য একাধিক ধর্মীয় সংগঠন মিলে গড়ে তোলে সনাতনী জাগরণ মঞ্চ। ওই মঞ্চের মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ। আপাতত চট্টগ্রাম কারাগারেই বন্দী চিন্ময় কৃষ্ণ। ঈদের পর শুনানি থেকে মুক্তি পাবেন চিন্ময় কৃষ্ণ দাস, নজর সেদিকে। কলকাতা টিভি। ফের নবরাত্রিতে মাংসের দোকান বন্ধ রাখতে বলে বিতর্কে দিল্লির পতপরগঞ্জের বিধায়ক রবীন্দ্র নেগি। নবরাত্রিতে মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। তার দাবি, মুসলিমরাও নিরামিষ খেয়ে ঈদ পালন করতে পারেন। মাছের পর মাংস। রবীন্দ্র নেগির নতুন ফতোয়া, নিরামিষ খেয়ে ঈদ পালন করুন। মুসলিমদের ক্ষেত্রে তিনি তাই বলেছেন এবং নবরাত্রিতে মাংসের দোকান বন্ধ রাখতে বলে বিতর্কে জড়িয়েছেন। এভাবেই তিনি বলেছেন যে মন্দির চত্বরে মাংসের দোকান খোলা থাকলে সংখ্যাগরিষ্ঠদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। সেই সঙ্গে তার দাবি, মুসলিমরাও নিরামিষ খেয়ে ঈদ পালন করুন। কি বলেছেন শুনুন। पहले भी मंगलवार को मांस की दुकानें खुलती थी क्षेत्र में मंदिरों के आगे, उसके लिए एक ड्राइव चलाई थी। मैंने निवेदन किया था मांस व्यापारी से, उन्होंने सहज स्वीकार करा और मंगलवार को दुकानें बंद होने लगी।
मंदिरों के आगे। इसी प्रकार नवरात्रे आ रहे हैं, साल में 2 बार नवरात्रे आते हैं। मैं निवेदन कर रहा हूँ सभी व्यापारियों से कि नवरात्रों में मांस की दुकानें मंदिर के आसपास बंद रखें। इसके लिए मैं डीएम साहब को पत्र दे रहा हूँ, इसके लिए मैं डीसी साहब एमसीडी को पत्र दे रहा हूँ, कमिश्नर को पत्र लिख रहा हूँ कि कम से कम मेरी विधानसभा में नवरात्रों में कोई भी दुकान मिट्टी ना खुले, मंदिरों के आगे तो खासकर ना खुले, क्योंकि हिंदू धर्म में हमारी आस्था रहती है और कहीं ना कहीं लोगों की जनभावना है। लोग आते हैं मेरे पास में, चुनाव प्रतिनिधि हो, लोग चाहते हैं कि मांस की दुकान बंद रहे, तो इसलिए मेरा काम है ये जो इनका ईद का पर्व है, ये मीठी ईद है, सेवैया खिलाइए, मीठा खिलाइए। बकरा ईद के लिए अलग टाइम होता है, तो मुझे लग रहा है कि बकरा ईद नहीं है, बकरा ईद होती तो बात होती, पर मीठी ईद है, तो दोनों उनको हिंदुओं की जनभावनाओं को समझना चाहिए और इस दिन दुकान बंद रही तो अच्छा। রবীন্দ্র নেগির বক্তব্য আপনাদের শোনালাম। এবার সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রবীন্দ্র নেগি যে দাবি করেছেন সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, খুবই আপত্তিকর, বহু দিক থেকে আপত্তিকর, কিন্তু প্রথম কথাটা আমাদের স্পষ্ট করে আরেকবার বলে নেওয়া দরকার যে নেগি ঠিক কী বলেছেন। নেগি বলেছেন যে নবরাত্রি চলবে, চৈত্র নবরাত্রি চলবে 30 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত। এই সময়তে কোনো হিন্দু ধর্মের কোনো অংশের বিশ্বাসীরা নানা রকম আচার পালন করেন, তার মধ্যে হয়তো নিরামিষ ভোজনের আচারও আছে অনেকে অন্যান্যভাবেও এই নবরাত্রি পালন করে থাকেন। সুতরাং নেগি ফতোয়া দিয়েছেন যে এই সময় মাংসের দোকান খোলা যাবে না, মাংসের দোকান খোলা হলে নাকি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। ঠিক এই সময় 30 বা 31 তারিখ, এটা আগের থেকে বলা যায় না, ওই শেষ মুহূর্তে নানান জিনিস দেখে ঠিক হয়, ঈদ অর্থাৎ রমজান মাস শেষ হবে, ঈদ আসবে। সেটা আমাদের দেশের আরেকটি প্রধান ধর্মীয় সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব বলা যেতে পারে, বা অন্যতম বড় উৎসব বলা যেতে পারে। ঈদে যে বিশেষভাবে মাংসই খাওয়া হয় তা নয়, নানা রকম পদই সেখানে রান্না হয়। হ্যাঁ, মিষ্টি সিমাই বা সিমুই রান্না করা হয় এবং সেটা খেতে খুবই ভালো, কিন্তু মাংসও তাতে রান্না করা হয়। যেটা নেগি বলেছেন যে তাহলে যেহেতু ঈদটা ওই নবরাত্রির সময়ের মধ্যে পড়ে যাচ্ছে, তাই মুসলিমরাও যেন মাংস না খান বা রান্না না করেন, তারাও যেন মিষ্টি সিমুই দিয়েই এবারের ঈদটা উদযাপন করেন। এখন প্রথমত হচ্ছে এটা বলবার অধিকার কোত্থেকে নেগি পেলেন, নেগি কে, এটা এই কথাটা বলবার জন্য। নেগি একজন রাজনৈতিক নেতা, তিনি ঘটনাচক্রে দিল্লির একটি বিধানসভার বিধায়ক হয়েছেন। দিল্লিতে এই পুচকে বিধানসভার এলাকা, দিল্লি শহরের মধ্যেই অতগুলো বিধানসভার কেন্দ্র, সেখানের একটা পটপরগঞ্জ বলে একটা জায়গার থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। এখন তিনি বিজেপির উচ্চ নেতৃত্বের কাছে রেটিং বাড়াবার জন্য উঠে পড়ে লেগেছেন এবং নিজের রেটিং বাড়াবার জন্য তিনি যে রাস্তাটা খুঁজে পেয়েছেন সেটা হচ্ছে এমন একটা উগ্র সাম্প্রদায়িকতা যেটা বিজেপিরও পক্ষে সমর্থন করা বেশ কঠিন। আমরা একে একে বিচার করে দেখব যে তিনি কি বলেছেন। প্রথম কথা হচ্ছে তিনি বলেছেন মাংস যদি বিক্রি হয় বা রান্না হয় তাহলে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে। মিথ্যে কথা। অনেক হিন্দু পুজোয় পশু বলি অবশ্য পালনীয় আচার। আমাদের বাংলায় কালী পুজোর দিন বাড়িতে গৃহ পুজোতেও এবং সর্বজনীন পুজোতেও পশু বলি আজও দেওয়া হয় এবং সেই পশু বলির পরে সেই পশুর মাংস সেটা নিবেদন করা হয় এবং তার প্রসাদ ভক্তরা খেয়ে থাকেন বা ধর্মীয় বিশ্বাসে যারা বিশ্বাসী তারা খেয়ে থাকেন, অন্যরাও খেয়ে থাকেন, সবাই মিলে খেয়ে থাকেন উৎসবের আবহে। আমাদের এখানে বিভিন্ন বিখ্যাত মন্দির, বিভিন্ন দেব দেবীর মন্দিরে আমিষ নিবেদন করা, আমিষ পশু বলি দেওয়া এবং সেই প্রসাদ রান্না করা মাংসের প্রসাদ
খাওয়াটা অবশ্য পালনীয় একটা আচার বা বিধি। সুতরাং তিনি কোত্থেকে বললেন? কেন হিন্দু ধর্মের যারা নেতা তারা কেন প্রতিবাদ করছেন না? এই নেগিটিকে কেন হিন্দু ধর্মের থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে না? ইনি হিন্দু ধর্মের জমিদারি কবে থেকে পেলেন যে তিনি বললেন যে মাংস খেলে নাকি হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে? অর্থাৎ এরা এমন একটা জিনিস আনতে চাইছে যেটা না ভারতীয়, না হিন্দু ধর্মীয়, না সাংস্কৃতিক, কিছুই না। আমি যা বলবো সেটা তোমাকে মানতে হবে, তা না হলে বুলডোজার চলবে, তা না হলে পুলিশ নিয়ে গিয়ে তোমার ইউএপিএ দিয়ে দেবে। এই জিনিস হচ্ছে এক ধর্মীয় ব্যাপারে। দুই, সামাজিক ব্যাপারে কি অধিকারে নেগি এটা বলছেন? কে কি খাবে সেটা হচ্ছে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার, জীবনের মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত। আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে যে কোনো মানুষ তার নিজস্ব খাদ্য রুচি অনুযায়ী খেতে পারেন, সেটা যদি খুব বিকৃতির পর্যায়ে না চলে যায় সেই পর্যন্ত খেতে পারেন। অর্থাৎ যে নিরামিষাশী সে নিরামিষাশী থাকতে পারে, যে আমিষ খান তারা আমিষ খেতে পারেন, যারা আমিষ না হলে একবেলাও খাওয়া চলে না তারাও যত খুশি আমিষ খেতে পারেন। ভারতের সংবিধান এই অধিকার ভারতবাসীকে দিয়েছে এবং সেই অধিকার নিয়েই আজ ৭৫ বছর হলো ভারতবর্ষ বেঁচে আছে। নেগিরা কি সেই ভারতকে ভাঙতে চান? অর্থাৎ সাংবিধানিকভাবে যে অধিকার রয়েছে তার সরাসরি বিরুদ্ধে কোনো পিআইএল হবে কিনা আমি জানি না, কোনো আদালতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হবে কিনা জানি না, আমরা সাংবাদিক, আমরা কথাটা তুলতে পারি। এই ধরনের ফতোয়া ভারতীয় সংবিধানের বিরুদ্ধে। ৩ নম্বর কথা হচ্ছে এই ভারত বহু শাসন দেখেছে। রবীন্দ্রনাথের ভাষায় খুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। এখানে কত শাসক, কত তাদের ধর্মীয় আচরণ, কত কিছু, কিন্তু এখানে কখনো ভারতীয় সমাজের ওপরে এক ধরনের খাবার অভ্যাস চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়নি। হাজার হাজার বছর ধরে এই ভারতীয় সমাজ নানান বাঁক মোড়ের মধ্যে দিয়ে দুর্ভিক্ষ এবং অতিবৃষ্টি, মহামারী, দাঙ্গার মধ্য দিয়ে যে ধীরে ধীরে এগিয়েছে, আজকে এসে পৌঁছেছে, তার অন্যতম প্রধান চারিত্র লক্ষণের মধ্যে একটা হচ্ছে সে তার নানা ধরনের খাদ্যাভ্যাস সে নিজেই রক্ষা করেছে। কারো ফতোয়া সে মানেনি। আজকে কি বিজেপির ফতোয়া মেনে আমাদের খাদ্যাভ্যাসকে পাল্টাতে হবে? এই বাঙালি, যত বাঙালি আছে আমাদের পশ্চিমবঙ্গে 10 কোটি বাঙালি, তাদের অধিকাংশ পাতে মাছ না পড়লে বা মাংস না পড়লে তাদের মনে হয় সেই দিনটার খাওয়াটা ঠিক জমলো না। আজকে কি এখানে বিজেপি এসে পাতের মাছ তুলে নেবে, মাংস তুলে নেবে? এই জিনিস আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। সেই জন্য আমি 3 নম্বর কথা বলছি, ভারতীয় সমাজ তার যে ঐতিহ্য, তার যে দীর্ঘকালের ইতিহাস, তার সরাসরি বিরুদ্ধে যাচ্ছে এই নেগির বক্তব্য। 4 এবং শেষ কথা আমি নেগি সম্পর্কে বলতে চাই, উনি মুসলমানদের কি খাবেন সে কথা বলবার উনি কে ওকে এই ক্ষমতা দিয়েছে? কোন বলে তিনি এই ক্ষমতা পেয়েছেন? মুসলমানদের উৎসবে মুসলমানরা কি খাবে তা যদি নেগি বলে দেন, তাহলে বাংলাদেশে যারা হিন্দুদের ওপরে অত্যাচার করে হিন্দুদের জীবনযাত্রা নিয়ন্ত্রণ করতে চাইছে যে মুসলিম মৌলবাদীরা, তারা কি দোষ করেছে? তাদের যদি আজকে আমরা বলি যে তোমরা দোষ করছো, অপরাধ করছো, সংখ্যালঘু হিন্দুদের ওপরে আক্রমণ করে তাদের জীবনযাত্রায় হস্তক্ষেপ করে, তাহলে নেগি কি করে নির্দোষ হন? সুতরাং বিজেপি আজকে যে দ্বিচারিতা করছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জীবনযাত্রার উপরে আক্রমণের অভিযোগ তুলে বাংলাদেশের বিরুদ্ধে সরব হচ্ছে, আর এই নেগির মতো লোকেরা আর ওই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের মতো লোকেরা যারা ছাওয়া দিয়ে ইতিহাস লিখতে চায়, তারা আজকে দাঁড়িয়ে ভারতবর্ষে সংখ্যালঘুদের উপরে জঘন্যতম আক্রমণ নামিয়ে আনছে। এর জবাব নিশ্চয়ই ভারতবাসী একসময় খুঁজে পাবেন নানান
নানান বাঁক এবং মোড় দিয়ে আমাদের দেশ চলেছে। মন্বন্তরেও মোড়ই নিয়ে আমরা মারি নিয়ে ঘর করি, নিশ্চয়ই আমরা এর মধ্য থেকে আমাদের রাস্তা খুঁজে পাবো। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গে। শোনাবো রবীন্দ্র নেগি ঠিক কি বলেছিলেন। पहले भी मंगलवार को मांस की दुकानें खुलती थी क्षेत्र में मंदिरों के आगे, उसके लिए एक ड्राइव चलाई थी। मैंने निवेदन किया था मांस व्यापारियों से, उन्होंने सहज स्वीकार करा और मंगलवार को दुकानें बंद होने लगी मंदिरों के आगे। इसी प्रकार नवरात्रे आ रहे हैं, साल में 2 बार नवरात्रे आते हैं। मैं निवेदन कर रहा हूँ सभी व्यापारियों से कि नवरात्रों में मांस की दुकानें मंदिर के आसपास बंद रखें। इसके लिए मैं डीएम साहब को पत्र दे रहा हूँ, इसके लिए मैं डीसी साहब एमसीजी को पत्र दे रहा हूँ, कमिश्नर को पत्र लिख रहा हूँ कि कम से कम मेरी विधानसभा में नवरात्रों में कोई भी दुकान मिट की ना खुले, मंदिरों के आगे तो खासकर ना खुले, क्योंकि हिंदू धर्म में हमारी आस्था रहती है और कहीं ना कहीं लोगों की जनभावना है। लोग आते हैं मेरे पास, मैं चुनाव प्रतिनिधि हूँ, लोग चाहते हैं कि मांस की दुकान बंद रहे, तो इसलिए मेरा काम है ये जो इनका ईद का पर्व है, ये मीठी ईद है। सेवैया खिलाइए, इसमें मीठा खिलाइए। बकरा ईद के लिए अलग टाइम होता है, तो मुझे लग रहा है कि बकरा ईद नहीं है, बकरा ईद होती तो बात होती, पर मीठी ईद है, तो दोनों उनको हिंदुओं की जनभावनाओं को समझना चाहिए और इस दिन दुकान बंद रही तो अच्छा। রবীন্দ্র নেগির এই মন্তব্যের প্রতিক্রিয়া এবার কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন শোনাবো। এগুলো হচ্ছে অজ্ঞানতা প্রসূত এদের এইসব বক্তব্য। তার কারণ এক হচ্ছে সংবিধান সম্মত নয় এইসব কথা। সংবিধান বলেছে প্রত্যেকে নিজের রুচি মতন খাওয়া দাওয়া খাবে, পোশাক পরবে ইত্যাদি, অন্যের সঙ্গে সংঘাত না হলেই হলো। আর উনি যেটা বলেছেন হিন্দু ধর্ম বা মেজরিটি লোকের মনে আঘাত লাগবে ভাবাবেগে, উনি কি মহাভারত রামায়ণের কথা ভুলে গেছেন? এইসবগুলো এরা পড়ে না, জানে না, তাই জন্য একটা কথা বলে দিল। এসব থেকে বিরত থাকা উচিত। সংবিধান মেনে, বর্তমানের ভারতবর্ষে চলে সংবিধান অনুযায়ী, সংবিধান মেনে তাদের বক্তব্য রাখা উচিত। সমাজের জঞ্জাল এগুলো, এইসব জঞ্জালদের এসব কথাবার্তা ভারতবর্ষটাকে ভাগ করার চেষ্টা করছে। কে কি খাবে, কে কি পড়বে, কে কিভাবে ঘুমাবে, সমস্তটাই ওনারা নিয়ন্ত্রণ করতে চায়। এটা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি, এরা ভারতবর্ষটাকে ভাগ করতে চায় ধর্মের ভিত্তিতে, খাদ্যের ভিত্তিতে, বস্ত্রের ভিত্তিতে। যে ভারতবর্ষ, সে ভারতবর্ষ ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্নতার মধ্যে ঐক্য, সে ভারতবর্ষের ভাবনাটাই ভুলে দিতে চায়। এসব নাগপুরের প্রোডাক্ট, এসব নাগপুরের আরএসএস এর প্রোডাক্ট, এরা ভারতবর্ষটাকে এইভাবে দেখতে চায়। এসব সফল হবে না। এখন পশ্চিমবাংলার যে বিজেপির নেতা কয়েকজন আছেন, তারা এইসব বক্তব্য শুনেছেন, তারা পশ্চিমবঙ্গে একটু চালান, তাহলে বুঝতে পারবেন। এখানে তো নাটক করেন সারাদিন ধরে। এই হচ্ছে আপনাদের নেতাদের বক্তব্য। আরো আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।